শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর জানিয়ে দেব। খবরটা খুব বড় করে বলবো না, যতখানি বলবো তাতে করে আজ কোথায় কি হলো এই সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারত থেকে দেশে আসা পচা পেঁয়াজ নিয়ে চরম বেকায়দায় পড়েছেন আমদানিকারকরা। তাদের দাবি, এ দফায় হিলি দিয়ে পেঁয়াজের যে চালান এসেছে ভারত থেকে তার বেশিরভাগই পচা। মানহীন পণ্য ফেরত দেওয়ার সুযোগ নেই, আবার পারছেন না বিক্রি করতেও। আমদানিকারকরা জানিয়েছেন মোটামুটি ভালো থাকা কিছু পেঁয়াজ নিচ্ছেন পাইকাররা, তবে দর পাচ্ছেন 40 টাকা। আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো 50 কেজির বস্তা ছেড়ে দিতে হচ্ছে 50 থেকে 100 টাকায়। কোনো কোনো বস্তার পণ্য এতটাই পচে গেছে যে ফ্রিতেও কেউ নিতে চাইছে না। তাই হিলি, ভুমরা, সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আসা পণ্যের প্রায় অর্ধেকই ফেলে দিতে হচ্ছে। পেঁয়াজ তো আসে না ভারত থেকে, পেঁয়াজের জুস পাঠাইছে ভারত। যে জুস দিয়ে এখন বাংলাদেশকে গোটা বাংলাদেশকে ধুয়ে দিবে। সকালবেলা বিক্রি করলে 200 টাকা, এখন বিক্রি করছে 100 টাকা বস্তা, এখন ফ্রি। পচা বস্তায় নিয়ে যাচ্ছি যে বাসায় খাওয়ার জন্য, বাসে বসে যেটা বাড়ায় আর এগুলো নিয়ে যায়, যার পর বস্তার থেকে নিম্ন 5, 7, 10 কেজি নষ্ট বাড়ায়। এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে মনে কথা তো এর ঘাটতি তো হয়। ইন্ডিয়াকে পেঁয়াজের সাবজেক্ট থেকে মাইনাস করে দেওয়া উচিত। মাইনাস করে দিলে অন্য অন্য দেশ আছে, অন্য অন্য কান্ট্রি আছে, তাদের সাথে তদবির করলে এই সমস্যা আমরা পড়বো না। প্রত্যেকটা বাড়ি 2019 সালেও আমরা ক্ষতিগ্রস্ত, 2020 সালেও আমরা ক্ষতিগ্রস্ত। অন্যদিকে বাজারে দাম কিছুটা কমলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দর। দেশি জাত বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়, ভারতীয় পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকা কেজি। সরবরাহ বাড়ানো ছাড়া বাজার স্থিতিশীল হবে না এমন দাবি বিক্রেতাদের। অভিযানে এসে জরিমানা করায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ। এরই প্রতিবাদে কাল মানববন্ধনের ঘোষণাও দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড। এখন যেভাবে ডে বাই ডে পেঁয়াজের দামটা ইনক্রিজ হচ্ছে, এতে আসলে আমাদের জনসাধারণের হ্যাসেল হচ্ছে আরও বেশি। দেখা গেছে যে আমি বাজার করার জন্য আমি 1000 টাকা পকেটে নিয়ে আসছি, কিন্তু আমার 1200 টাকা আমার কুলাইতেছে না। তখন আমার কি অবস্থা বলেন? ইন্ডিয়ান পেঁয়াজটা আমরা কালকে 56 টাকা কিনে আনছি, তো ভোক্তা অধিদপ্তর থেকে বলতেছে যে আপনাদের শ্যামবাজার হচ্ছে 50 টাকা, আপনাদের 50 টাকা বিক্রি করতে হবে। পার কেজিতে 9 টাকা লস হইতেছে, আমার জরিমানা কিন্তু অযথা। আমাকে মালে লস হয়নি, আমরা কালকে বুঝি আমরা মানববন্ধন করবো। শুধু পেঁয়াজ নয়, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ যে কোনো ধরনের মানে দেশের আপনার যে কেউ যদি মানে চেষ্টা করে কোনো ধরনের কারসাজি করার, তাহলে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর 0 টলারেন্স দেখাবে। দর্শক, চট্টগ্রামের খুচরা বাজারে পেঁয়াজের দরদাম সম্পর্কে জানবো সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। তিনি খোঁজ খবর রাখছেন এগুলোর। সবুজ, চট্টগ্রামে পেঁয়াজের দর কেমন দেখছেন? বিশেষ করে এখন বাজারে যে পেঁয়াজ আসছে সেগুলোর মান বা কেমন? দৃষ্টি খুচরা বাজারের যে দাম সেটি যদি আমি বলি, আজকে আমি এখন যে বাজারে রয়েছে আগ্রাবাদের ফুলতলা বাজার, সেখানে বিক্রি হচ্ছে ভারতীয় যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে খুচরায়। কিছু কিছু ক্ষেত্রে যেটির মান ভালো সেটি 70 টাকা, যেটির মান কিছুটা মাঝারি মানের সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। এবং আমরা এই বাজারে বা খাতুনগঞ্জে যেসব পেঁয়াজ দেখতে পেয়েছি সেগুলোর মান মোটামুটি ভালো, অর্থাৎ পচা পেঁয়াজ আসার যে খবরটি সেটি চট্টগ্রামে আসলে এই পেঁয়াজগুলো ঢুকেনি, সেগুলো বর্ডারে থেকে এইদিকে আসেনি। সেক্ষেত্রে বলা যায় যে এখানকার পেঁয়াজের মান ভালো, কিন্তু দাম এখনও চড়া রয়ে গেছে। তবে খাতুনগঞ্জের আজকের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, খাতুনগঞ্জে আজকে 60 থেকে 65 টাকা, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ভালো মানে সেগুলো 60-65 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 55 থেকে 58 টাকাও বিক্রি করছেন। অর্থাৎ গত 4-5 দিনে যেই দামে বিক্রি হয়েছে সেই একই দামে, অর্থাৎ খুব যে একটি কমেছে বা বেড়েছে সেটিও নেই। তবে ব্যবসায়ীরা আমরা যতটুকু দেখেছি খাতুনগঞ্জের মোকামগুলোতে গত 2-3 দিনে প্রত্যেকটি মোকামে প্রত্যেকটি আড়তের যে আড়তগুলো রয়েছে প্রত্যেকটিতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুত রয়েছে, এবং প্রত্যেকটি মোকামে আমরা দেখেছি 150-200 বস্তা করে পেঁয়াজ মজুত রয়েছে। এবং আমরা খাতুনগঞ্জের যে হিসাব রয়েছে প্রায় 150-র মতো আড়ত রয়েছে। এসব আড়তে যদি 150-200 বস্তা করে পেঁয়াজ থাকে তাহলে এইসব পেঁয়াজ দিয়েই আসলে যেসব পেঁয়াজ মজুদ আছে বলা হচ্ছে বা ব্যবসায়ীরা যেটি বলছেন সেই হিসাবে বলা যায় যে আগামী 15 দিন এইসব পেঁয়াজেই চলবে। এবং এই 15 দিন যদি এইসব পেঁয়াজেই চলে তাহলে বিকল্প দেশ থেকে যে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে
বিভিন্ন দেশ থেকে এর মধ্যে অনুমতিপত্র চাওয়া হচ্ছে উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র থেকে। সেসব পেঁয়াজ এর মধ্যে বেশ কিছু ঋণপত্র খোলা হয়েছে, শিপমেন্টও হয়ে গেছে। এইসব পেঁয়াজে হয়তো আগামী 15 দিনের মধ্যে দেশের বাজারে ঢুকতে শুরু করবে। সেক্ষেত্রে এইসব পেঁয়াজ যদি আগামী 15 দিন পর ঢোকা শুরু করে, যেগুলো আমদানির এলসি খোলা হয়েছে, তাহলে পেঁয়াজের যে সংকট থাকার কথা যে বলা হচ্ছে থাকবে না, আমরাও এমনটি আশা করছি। ধন্যবাদ সবুজ, বেশ বিস্তারিত জানিয়েছেন। এদিকে এখন থেকে ঘরে বসে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। দুপুরে ভার্চুয়াল সভার মাধ্যমে এই কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সহযোগী হিসেবে থাকছে ই কমার্স অ্যাসোসিয়েশন ই ক্যাপ। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে অনলাইন কার্যক্রম শুরু হবে, ধীরে ধীরে এর পরিসর বাড়বে। একজন ক্রেতা সপ্তাহে একবারের জন্য সর্বোচ্চ 3 কেজি পেঁয়াজ কেনার আদেশ দিতে পারবেন, আর প্রতি কেজির মূল্য পড়বে 36 টাকা। এতে সরবরাহ চার্জ যুক্ত হবে 30 টাকা। এই ব্যবস্থার মাধ্যমে আমি আশা করছি যে সবাইকে পিসিবির পণ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হব। তো এটা একটা পরীক্ষাও বটে এবং আমি মনে করি মানুষের উপকারও হবে। আমি আপনাদের কাছে আপনাদের বিশ্বাসযোগ্যতার সাথে কাজ করবেন, মানুষ যেন না ঠকে যায়, মানুষ যেন সঠিক সময় তারা পায়। আর আমাদের মন্ত্রণালয় একেবারেই স্ট্যান্ড বাই। 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 26 জন, নতুন শনাক্ত 1544 জন কোভিড রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ পর্যন্ত মোট মারা গেছেন 4939 জন, মোট শনাক্ত 3,48,916। গেল 24 ঘন্টায় 11,591টি নমুনা পরীক্ষা হয়েছে, সুস্থ হয়েছেন 2,179 জন। এ পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন 2,56,565 জন। করোনা নিয়ন্ত্রণে না আসলেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমে গেছে। নজরদারিতে সরকারের কঠোর কার্যক্রমও আর চোখে পড়ছে না, অনেকটাই নির্ভর স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি বলছেন, এখনই কঠোর না হলে দ্বিতীয় দফা সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এগুলি সাবান দিয়ে বারবার হাত ধোয়া, এগুলো কোনো কিছু এখন ঠিকমতো চলছে না। পারতপক্ষে যদি ওভাবে বলতে হয় তাহলে হ্যাঁ বলতে হবে যে আমরা হাল ছেড়ে দিয়েছি এক ধরনের। যে আগে আমরা 500-600-র মতো টেস্ট করতাম, তার মধ্যে প্রায় 200-র মতো পজিটিভ চলে আসে, এখন কম আসে। বাংলাদেশে যাতে এরকম সেকেন্ড ওয়েভ না আসে, দ্বিতীয় ঢেউ যাতে না আসে, ফলে আমাদের সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাঠ প্রশাসন নজরদারি বাড়াতে হবে। কোনো ক্রমে এই পরিস্থিতি থেকে আরো খারাপ হোক সেটি আমরা চাইবো না, আমরা চাইবো এই পরিস্থিতির উন্নতি। শীতে কোভিডের প্রকোপ মোকাবেলায় কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি ব্যাংকগুলোকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেছেন, ব্যাংক আইন ও নীতিমালা প্রণয়নে তাদের দাবি দেওয়ার যৌক্তিকতা বিবেচনা করা হবে। গণভবনে ব্যাংক অ্যাসোসিয়েশনের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন গ্রাম পর্যায়ে মানুষকে ব্যাংক ব্যবহারে আগ্রহী করে তোলার তাগিদ দেন তিনি। ব্যাংকগুলি যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই। সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের আইন বা যা কিছু আমরা করি, আপনারা যখন যে দাবি টাবি আনেন যেটা যুক্তিসঙ্গত, সেগুলো আমরা সবসময় বিবেচনা করে দেখি। সমস্যা যাতে না হয় সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ব্যাংকটা যেন ভালোভাবে চলে, সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার নাশকতার মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এছাড়াও নাশকতার আরও 4টি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী নেতৃত্বাধীন 3 বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে 11 মামলার কার্যক্রমের উপরে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকলো। সরকার পক্ষের আপিল ছিল যে মামলার কার্যক্রম যে হাইকোর্ট স্থগিত করেছে সেগুলোর বিরুদ্ধে আপিলটা ছিল। আপিল ডিভিশন উভয় পক্ষ শুনে, সরকার পক্ষ এবং আমাদেরকে শুনে হাইকোর্ট ডিভিশনের আদেশ বহাল রেখেছে। বিএনপির আন্দোলনের হাঁকডাক আর গর্জনে শুধু শোনা যায়, বর্ষণ দেখা যায় না, যাবেও না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এমন মন্তব্য করে বলেছেন, বিএনপি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকে। তারা আন্দোলন করে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে। ওবায়দুল কাদের আরও বলেছেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পরে আন্দোলন শুরুর ঘোষণা দেয়, কিন্তু রাজপথে আন্দোলন না দেখে জনগণ অনেক ঈদ পার করল।
কর্মসূচি আর আন্দোলনে ঘোষণা দিয়ে নেতারা শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন বিএনপির মুখে অনেকবার শুনেছি। খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যে তাকে আবারও কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে তিনি বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে খালেদা জিয়ার সাজা স্থগিত না হলেই ভালো ছিল। অন্য প্রসঙ্গ, সিনেমা হলগুলো এখনো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ মাসের মধ্যেই পরিস্থিতি বিবেচনা করে হলগুলো খোলা না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জীবন ও জীবিকা দুটোই রক্ষা করতে হবে। এ সময় হাটহাজারী মাদ্রাসা পরিচালন হেফাজতের অভ্যন্তরীণ বিষয় বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালে বরং ভালো হতো, এবং ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে তখন জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে, যেহেতু তিনি আদালতের মাধ্যমে কোনো জামিন পাননি, সেজন্য তাকে আবার কারাগারে পাঠানো হোক, এই দাবি উঠে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন তাদের বক্তব্যের প্রেক্ষিতে। দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও হত্যা চেষ্টা মামলার আসামি মালি রবিউল হামলায় জড়িত থাকার স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে স্বীকারোক্তির জন্য নেওয়া হয় রবিউলকে। হামলার দায় স্বীকার করে রবিউল 164 ধারায় জবানবন্দি দেয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গ্রেফতারের পরে 12 তারিখে তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। 17 তারিখেও স্বীকারোক্তির জন্য নেওয়া হলেও তা দেয়নি রবিউল। বিজ্ঞ আদালত তার কাছ থেকে তার স্বীকারোক্তিমূলক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সে তার ঘটনার দায় স্বীকার করেছে। নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস-সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া মিস্ত্রি মোবারক হোসেনকে 2 দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। কর্মকর্তারা জানিয়েছে, শনিবার বিকেলে কোর্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তার 5 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিন মঞ্জুর করেন। এদিকে তিতাসের 4 প্রকৌশলী সহ 8 কর্মকর্তা কর্মচারীর 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান কর্মকর্তারা। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের দায়ের করা দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই মামলার জামিন শুনানির দিন ধার্য ছিল, তবে প্রদীপকে আজ আদালতে তোলা হয়নি। তার আইনজীবীর আবেদনের শুনানি শেষে প্রদীপের জামিন নামঞ্জুর করেন আদালত। একই সাথে প্রদীপের চিকিৎসা এবং তার সাথে দেখা করার বিষয়ে আবেদন করেন প্রদীপের আইনজীবীরা। কারাবিধি অনুযায়ী চিকিৎসা এবং দেখা করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং আইনের স্পেসিফিক লিগেশন আছে। জামিন নামঞ্জুর আবেদন করেছে, মাননীয় আদালত শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। শারীরিক অবস্থা তো যেহেতু দুর্বল হয়ে পড়েছে, সেটা জেল কোড অনুযায়ী এমন জেলকে যেন নির্দেশ দেওয়া হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা আমরা একটা বিষয় বলেছি, মাননীয় আদালত বলেছেন যে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উনি নির্দেশ দিতে পারেন। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য 28 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। মামলায় 14 সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এই মামলা যে 11 জন সাক্ষী হয়েছে, আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব, এবং এটা আমাদের দাবিও, যে এই আসামির সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক, এই ধরনের আমরা দাবি করছি। রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিদায় এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি এবং নির্দোষ দাবি করছি। আমি আদালতের কাছে বলছি, আদালত সুবিবেচনা করে বিজ্ঞ আদালতে যেন আমাকে আসামিকে খালাস। বাদী অসুস্থ থাকায় বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ 4 অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে। 5 থেকে 27 অক্টোবর পর্যন্ত টানা সাক্ষ্য গ্রহণ চলবে। সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলার 22 আসামিকে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণের শুরুতে আবরারের বাবা ও মামলার বাদী বরকতুল্লাহ অসুস্থ থাকায় সময় আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আমি শারীরিকভাবে জন্ডিসে আক্রান্ত হই, শারীরিকভাবে সুস্থ হয়নি, আদালতের কাছ থেকে সময় নিয়েছি। তবু আমরা আজকে আদালতে তাকে হাজির করেছি। এই কথা যেন প্রসিকিউশনকে না বলা হয় যে না উনি নাই, আমরা আনলাম না, কোনো কথা যেন না তৈরি হয়। এই মামলাটা আমাদের হয়রানিমূলক মামলা। এই মামলা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পারবে না, এই কারণে সঠিক এনেও
আজকে আদালতের সাক্ষী আনার পর উপস্থাপন করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। সকালে রাজু ভাস্কর্যের সামনে তারা এই প্রতিবাদ সমাবেশ করেন। ছাত্রদলের নেতারা তখন বলেন, অন্যায় ও অযাচিত সিদ্ধান্তের মাধ্যমে অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খানকে চাকুরি থেকে অব্যাহত দেওয়া হয়। আর তীব্র নিন্দা এবং প্রতিবাদও করেছে তারা। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত পুনর্বহালের দাবিও জানায় বক্তারা। ছাত্রদল এদেশের নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে হটিয়ে মানুষের এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, মানুষের জীবনের ভোটাধিকার ফিরিয়ে দেবে। মত প্রকাশের স্বাধীনতা পরিপন্থী যে কোনো কিছু বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে এবং অতি দ্রুততম সময়ে ডক্টর মুর্শেদ হাসান স্যারকে তার চাকরিতে পুনর্বহাল দাবি জানাচ্ছি। মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসানকে সভাপতি আর ইন্তেখাবুল হামিদ অপুকে মহাসচিব করে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের অ্যাডহক কমিটি অনুমোদনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 25 সদস্যের কমিটির প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতি ও মহাসচিব দ্বন্দ্বে টানাপোড়েন চলছিল শুটিংয়ে। সবশেষ তদন্ত শেষে ক্রীড়া পরিষদ থেকে আগের কমিটি বিলুপ্ত করে এবারে এই অ্যাডহক কমিটি দেওয়া হলো। এখানে মহাসচিবকে বহাল রেখে সভাপতি পদ দেওয়া হয়েছে মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসানকে। আর অ্যাডহক কমিটিকে দ্রুতই নির্বাচনের নির্দেশনা দিয়েছে এনএসসি। সালমান শাহর 49তম জন্মবার্ষিকী উপলক্ষে মূল গানের কথা সুর ঠিক রেখে নতুন রূপে প্রকাশ পেল তারই সিনেমার জনপ্রিয় গান তোমাকে চাই। এই গানটি কভার করেছেন সজল মিত্র রিচার্ড। ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী লারা লোটাস। গানটির ভিডিও পরিচালনা করেন মোহাম্মদ মশিউর রহমান। সালমানের মৃত্যুর পরে 1997 সালেই মুক্তি পেয়েছিল মতিন রহমান পরিচালিত তোমাকে চাই এই সিনেমাটি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে ছবির টাইটেল গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মূল গানে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর এবং কনক চাঁপা। ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদ থেকে বাসায় ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। পাগড়া থানায় মামলা দায়ের করেন ইমামের স্ত্রী। মামলার প্রেক্ষিতে গফরগাঁও থেকে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার পাগড়া থানার বেলদিয়া গ্রামে ইমামকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে নিহত হাফেজ মাওলানা আজিমুদ্দিন সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম। এছাড়াও এশার নামাজে ইমামতি করে তিনি বাড়ি ফেরার পথে স্থানীয় সাধুয়া মার্কেটের সামনেই এই হামলা চালায় দুর্বৃত্তরা। কুপিয়ে গলা কেটে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখে। ওনার স্ত্রী একটা অভিযোগ ভিত্তিতে একটা মামলা হয়েছে। মামলা একজনকে আমরা অ্যারেস্ট করছি। মোটিভ অভিযোগে তাদের পারিবারিক এই জমি নিয়ে সম্পত্তির বিরোধের কারণে অভিযোগ দিচ্ছে আর কি। ডেমরা শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে 5 শ্রমিক দগ্ধ হয়েছেন। রাত 11:30টায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দগ্ধদের মধ্যে বাকি 3 জন আইসিইউতে রয়েছে। প্রত্যেকের শরীরে 20 থেকে 40 ভাগ পুড়ে গেছে। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন জানিয়েছেন 3 জন রোগীর কেউ শঙ্কামুক্ত নন। ডেমরা থেকে যারা আসছে তার মধ্যে 5 জন আসছিল, 2 জনকে আমরা ছেড়ে দিছি আর 3 জন এখন ভর্তি আছে, আইসিইউতে আছে। তারা কেউ শঙ্কামুক্ত না। রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারের 16 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন আহমেদ টাওয়ারের 16 তলায় এই আগুনের সূত্রপাত। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো আহত নিহত নাই। এই ভবনটা আহমেদ টাওয়ার 22 তলা ভবন। লিফটের হলো 15। আপনার 16 তলায় আগুন লাগছে। আমাদের যে টিমগুলো খুব কুইক রেসপন্স করায় খুব তাড়াতাড়ি আগুন নির্বাপন করা সম্ভব হয়েছে। রাজধানীর নগর কর্তৃপক্ষ যখন সব কুকুর তাড়ানোয় ব্যস্ত, তখন পথের কুকুর বিড়ালের পাশে দাঁড়িয়েছে একটি পরিবার। নিজ বাসায় অর্ধশত কুকুর বিড়ালের মুখে খাবার তুলে দিচ্ছেন মোহাম্মদপুরের সাবিনা রহমান। 10 বছরের এই পশুপ্রেমের কারণেই নিজের আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর সখ্যতা হারিয়েছেন। বাধা বিপত্তি টিপ্পনি সত্ত্বেও সাবিনা দমে যাননি। বাড়ি বিক্রি করে হলেও কাজ করে যেতে চান তিনি। আর পাশে পেয়েছেন স্বামী আর একমাত্র মেয়েকে। আমি একটা
হাসপাতাল করবো এখানে, যাতে আমি মানে আমার নিজে থাকার জায়গাও করবো হাসপাতাল, ওরা যাতে যে রাস্তার কুকুর বিড়াল ফ্রি চিকিৎসা, যারা বড় লোক আছে তারা তো এগুলো মানে ওদের জন্য আমি একটা ফ্লোর রাখতে চাচ্ছি। আমারগুলোর জন্য তো একটা ফ্লোর থাকলে আর একটা ফ্লোর রাস্তার কুকুর বিড়াল এসে যেন চিকিৎসা পায়, এই একটা আমার চিন্তা ভাবনা আছে। এখন আমি মনে করেন এই দিয়ে মনে হয় 3বার পোস্ট দিছি হেল্প পোস্টে, যে আমাকে কিছু চাল দেন বা আমাকে কিছু মুরগির পা দেন। এগুলো তো আর মেরে খাবো না, চাল মুরগির পা এগুলো চাইছি মানুষের কাছে, যে টাকাও লাগবে না, টাকা যদি নাও দেন, টাকা দিলে 50 টাকা 100 টাকা এরকম দেন, যাতে 1-2 কেজি চাল কিনতে পারি। এরকম করে আমি পোস্ট দিই সবসময়, না আম্মুর কথায় পোস্ট দিই, কারণ এত সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। প্রত্যেক দিন 1500 টাকা করে খরচ হচ্ছে, যে কেক বিস্কিট চাল এগুলো দিয়ে অনেক খরচ হচ্ছে। কক্সবাজারে গভীর সাগরে অভিযান চালিয়ে 5 লাখ ইয়াবা সহ 7 মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারের নেতৃত্বে বাহারছড়া উপকূলে সাগরে অভিযান চালায়। এ সময় 5 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়, 7 জনকে আটক করা হয়। এর মধ্যে 6 জন টেকনাফের সাবরাম এলাকার বাসিন্দা। আবহাওয়া প্রতিকূল ছিল, সেই পরিবেশে অপারেশন পরিচালনা করা যথেষ্ট দুরূহ ছিল, কিন্তু তারপরে আমরা অপারেশন কন্ডাক্ট সাকসেসফুলি করি এবং আমরা সেখান থেকে 5 লক্ষ ইয়াবা এবং একটি কান্ট্রি রিপোর্ট এবং 6 জন বাংলাদেশি এবং 1 জন রোহিঙ্গা নাগরিককে আটক করতে সমর্থ হই। পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ি পল্লী জুড়ে এখন নবান্নের আমেজ। উৎসব মুখর পরিবেশে জুমের ধান কাটা চলছে। একই জমিতে 15 থেকে 20 ধরনের ফসল ফলান জুম চাষিরা, আর সেই ফসল ঘরে তোলার মৌসুম এখন, যার উপরে ভিত্তি করে জুমিয়াদের জীবন জীবিকা চলে। জুম চাষ করে খায়। এখন আমাদের লেখাপড়া জানি না বলে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইতেছে। জুম চাষ করলেও মা ওদের বর্তমানে আধুনিক কালের সাথে তাল মিলিয়ে কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু আধুনিক শিক্ষা গ্রহণের জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালাচ্ছে। আবহাওয়া ভালো হয়েছে, আমি এবছর ধান পাবো বলে আশা করি। আমরা এখন ধান কাটতেছি, আবহাওয়া ভালো দেয়, বছরে একটু ধান পাবো। ফার্টিলাইজার ব্যবহারের পরামর্শগুলো দিচ্ছি যেন কাঙ্ক্ষিত ফলন পেতে পারে, এবং কাঙ্ক্ষিত ফলন পেলে তাদের যে চাহিদাগুলো সেই চাহিদা যেন মেটাতে পারে, আমরা সেই প্রযুক্তিগুলো তাদেরকে দিচ্ছি। 24 ঘন্টায় করোনা ভাইরাসে 5,000-এর বেশি মানুষ মারা গেছে। নতুনভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে 3 লাখের উপরে। শনিবারও সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। একদিনে 1200-এর মতো মানুষ মারা গেছে এই দেশটিতে, শনাক্ত 92,000-এর বেশি। দেশটিতে মোট প্রাণহানি প্রায় 87,000। আর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 7 শতাধিক মানুষের মৃত্যু দেখল ব্রাজিল। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে 600-এর বেশি মানুষ। নিয়ে মোট বিশ্বে করোনায় প্রাণহানি 9,62,000-এর কাছাকাছি। মোট শনাক্ত 3,10,00,000-এর ওপরে। দ্বিতীয় দফা মহামারী ঠেকাতে কড়াকড়ি বাড়ছে বিভিন্ন দেশে। আবারও লকডাউন সহ নানা পদক্ষেপে বিপর্যস্ত অর্থনীতি, আর তারই প্রতিবাদে উত্তাল আর্জেন্টিনা, রোমানিয়া, স্পেন। এভাবে বন্দি জীবন অর্থহীন। মহামারী নিয়ন্ত্রণে আমাদের বন্দি করে রাখা আর অর্থহীন কথা বলা ছাড়া আর কোনো উদ্যোগই নেই প্রশাসনের। এভাবে বেঁচে থাকা অসম্ভব। রাজনীতিবিদদের আয়ে তো কোনো পরিবর্তন নেই, কেবল আমাদেরই কোনো সহায়তা জোটে না। যুক্তরাজ্যে দ্বিতীয় দফা মহামারী ঠেকাতে জরিমানা সহ বেশ কিছু কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন। জানিয়েছেন, কোয়ারেন্টাইনের নীতি না মানলে $1,300 থেকে $13,000 পর্যন্ত জরিমানা গুনতে হবে, আর এটি নির্ধারণ করা হবে আয়ের উপরে ভিত্তি করে। নতুন এই নিয়ম কার্যকর হবে 28 সেপ্টেম্বর থেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, মহামারী রোধে সবাইকে নিয়ম মানতে বাধ্য করতে এটি সর্বোচ্চ কার্যকর উপায়। কড়াকড়ির বিরোধিতা করে লন্ডনে সমাবেশও করেছে বহু মানুষ। যুক্তরাষ্ট্রে এবছরই উৎপাদিত হবে সম্ভাব্য করোনা ভ্যাকসিনের 10 কোটি ডোজ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, স্বাস্থ্য বিভাগের অনুমোদনে 24 ঘন্টার মধ্যেই বন্টন শুরু হবে। আগামী এপ্রিলের মধ্যেই প্রত্যেক মার্কিন নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত হবে। এদিকে ভারতে আবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার 3য় ধাপের ট্রায়াল শুরু হয়েছে। করোনা ভ্যাকসিন স্পুটনিক 5-এর উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে রাশিয়া। বন্টনও চলছে। বছরে 6 মিলিয়ন ডোজ পর্যন্ত টিকা উৎপাদনের পরিকল্পনা পুতিন প্রশাসনের। থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল শিক্ষার্থীদের আন্দোলন। রাজধানী ব্যাংককে শিক্ষার্থীদের জমায়েতে অংশ নেন হাজার হাজার মানুষ। থাইল্যান্ড রাজার নয় বরং জনসাধারণের, এমন প্রতীকী ফলকও স্থাপন করা হয়েছে রাজপ্রাসাদ এলাকায়। দাবিগুলোর অন্যতম রাজতন্ত্রের আধুনিকায়ন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার এবং নতুন নির্বাচন।
রাজতন্ত্রের সংস্কার বা ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন তোলার জন্য যদি আমাকে কারাভোগ করতে হয় তাতেও রাজি। রাজার সব নির্দেশ সঠিক নয়, এটা প্রমাণের স্বাধীনতা থাকা উচিত একজন নাগরিকের। সবাই মিলে নতুন ইতিহাস গড়ব, কারণ একই মতাদর্শে বিশ্বাসী আমরা। লক্ষ্য একটাই, প্রয়ুত শাসনের অবসান এবং রাজতন্ত্রের সংস্কার। নিঃসন্দেহে অধিকার আদায়ের পথে বাধা আসবে, কিন্তু সেসব ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। টিকটকের সাথে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল ওয়ালমার্টের চুক্তিতে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে না এই অ্যাপটির ব্যবহার। ট্রাম্পের অনুমোদন না পেলে রোববার থেকে টিকটক ডাউনলোড নিষিদ্ধ হয়ে যেত দেশটিতে। এখন থেকে যুক্তরাষ্ট্রে টিকটক গ্লোবাল নামে কার্যক্রম চালাবে চীনা কোম্পানি বাইটান্সের মালিকানাধীন অ্যাপটি। ওরাকল ওয়ালমার্টের সাথে চুক্তির ফলে দেশে 25,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। ভিডিও অ্যাপের মাধ্যমে চীন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের তথ্য তুলে দেওয়া হয়। গত আগস্টে এমন অভিযোগ আনে হোয়াইট হাউস। সাইক্লোন ইয়ানুসের তাণ্ডবে লন্ডভন্ড গ্রিসের অ্যাথেন্স। অন্তত 2 জনের প্রাণ গেছে, নিখোঁজ 1 জন। শনিবারের ঝড়ে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট বিধ্বস্ত, কয়েকশো গাছপালা উপড়ে পড়েছে, অনেক ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত। রাজধানী উত্তরাঞ্চলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, পানিবন্দী হাজারো মানুষ। হুট করে ইরানের উপরে অস্ত্রসহ সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুঁশিয়ার করেন যেসব দেশ এই সিদ্ধান্তটি মানবে না একই পরিণতি ভোগ করবে। আগস্টের শেষ নাগাদে তিনি ঘোষণা দেন আগামী 30 দিনের মধ্যে ইরানে ফেরত আনা হবে জাতিসংঘের আরোপকৃত সব নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের একতরফা আচরণের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একাত্তা হওয়ার সময় এসেছে বিশ্বের। করোনাকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। অভিনেতা অ্যান্থনি হপকিন্স এবং কেট উইন্সলেট এবারের আসরে ট্রিবিউট অ্যাক্টর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সম্মাননা গ্রহণের ভার্চুয়াল আয়োজনে 2 তারকাই তাদের পুরস্কার উৎসর্গ করলেন সম্মুখ সমরের করোনা যোদ্ধাদের। জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট বলেছেন ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে যারা লড়াই করছেন তাদের ছাড়া অন্য কেউ এখন সম্মাননা পেলে তা খুব বেমানান দেখাবে। দুইজন পুলিশ কনস্টেবল যারা জেলের দায়িত্বে আছেন এবং এই মামলার যে তদবিরকারক একজন তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্টকে নির্দেশ দিয়েছেন মামলা দায়ের করার জন্য, ক্রিমিনাল মামলা। খোঁজ নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার 2 জুনিয়র এবং আমার ছেলেকে জিনাইদে পাঠিয়ে দিলাম। সে তারাও খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে এই কাগজ সার্টিফাইড কোভিডে ম্যানিপুলেটেড এবং কারা কারা এর সঙ্গে জড়িত তারা এগুলো উদ্ধার করে নিয়ে আসলো। খুলনায় ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের 2,80,000 টাকা চুরির অভিযোগ উঠেছে। দুপুরে নগরের শিববাড়ি মোড়ে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে টাকা জমা দিতে ব্যাংকে যান ধীরেন চন্দ্র দেবনাথ নামের এক ব্যবসায়ী। টেবিলের পাশে টাকার ব্যাগ রেখে ব্যাংকের জমা দেওয়ার যে ফর্ম সেটি পূরণ করছিলেন তিনি। হঠাৎ পাশে তাকিয়ে দেখেন তার টাকা ভর্তি সেই ব্যাগটি উধাও। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে আটক করে পুলিশ। এখনও গ্রাহকের টাকা উদ্ধার হয়নি। দীর্ঘস্থায়ী বন্যা আর ভাঙনে কুড়িগ্রামের 4 উপজেলার 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার মধ্যে দিন কাটছে অভিভাবকদের। প্রত্যন্ত এলাকায় বাল্যবিয়ের ঝুঁকি তৈরি হয়েছে, শুধু বিদ্যালয়ই নয়। বন্যা ভাঙনে উত্তরের জেলার শত শত ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা বিলীন হয়েছে। যদি নিয়ে যায় তাহলে আমরা নদী এইবারের মনে করো 4-500 বাচ্চার থেকে আমরা কিন্তু লেখাপড়ার থেকে আমরা বঞ্চিত হয়ে যাবে। প্রতিষ্ঠানটা এই দিকে থাকলে ভালো হবে। ইতিমধ্যে 2টি বিদ্যালয়ের বরাদ্দ আমরা পেয়েছি। আশা করি সকল বিদ্যালয়ের বরাদ্দই আমরা পেয়ে যাব এবং অতি সত্বর বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার মধ্যে আমরা বিদ্যালয় পুনরায় চালু করতে সক্ষম হব। শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে সীমিত পরিসরে 5টি ফেরি চলাচল শুরু হলেও রাতে বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে দ্বিতীয় দফায় 3 দিন বন্ধ থাকার পরে গতকাল থেকে 5টি রোরো ফেরি সীমিত পরিসরে চলছে, তবে বহন করছে ধারণ ক্ষমতার কম যানবাহন। এজন্য পদ্মা সেতুর 25 নম্বর পিলারের কাছে নাব্য সংকটকেই দায়ী করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে রাতে চলাচল বন্ধ থাকবে। বর্তমানে চায়না চ্যানেল হয়ে এসব ফেরি চলছে। ভোগান্তি এড়াতে অনেকেই স্পিড বোট আর লঞ্চে পাড়ি দিচ্ছেন পদ্মা।
চট্টগ্রামের ফটিকছড়িতে বৌদ্ধ অনলাইন মুখপত্র ধম্মকথার উদ্যোগে বৌদ্ধ পূজা ও শঙ্খদান অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলার নানপুর আনন্দধাম বিহার মিলনায়তনে অষ্টবিংশ বুদ্ধ প্রতিবিম্ব দান উপলক্ষে বুদ্ধ পূজা, মহাস্থবির পূজা ও শঙ্খদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রিপিটক রিসোর্স সোসাইটির সিনিয়র সহসভাপতি তমাল বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম ফটিকছড়ি ভিক্ষু সমিতির সভাপতি শ্রদ্ধালঙ্কার মহাথের। কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় জেলা পরিষদের চেয়ারম্যানের সম্পৃক্ততার খবরের পরে এবারে জবরদখলের অভিযোগ উঠেছে। হাইকোর্টের আদেশ অমান্য করে জেলা পরিষদ অডিটোরিয়ামে নির্মাণের আড়ালে জমি দখলের পাঁয়তারা করছেন তিনি। আদালতে 4টি মামলা থাকার পরেও অডিটোরিয়ামের নামে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান রবিউল ইসলাম। জেলা পরিষদের থেকে একটা অডিটোরিয়াম করছে, এখন কিসের বলে করছে, কিভাবে করছে এটা আমরা জানি না, কিন্তু আমাদের প্লট বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বলছে যে এটাতে অডিটরুম করা হয়েছে, জেলা পরিষদ ওখানে অডিটরুম করছে, এই কারণে তারা দিতে পারতেছে। পুরো জায়গাটা আত্মসাৎ করার জন্য আসলে এই 222টা পরিবারকে একটা হেনস্থা করার জন্য আসলে চক্রটি কাজ করতেছে। জেলা পরিষদের যে চেয়ারম্যান আছে হাজী রবিউল স্যার, তিনি তার লোকজন দিয়ে জোরপূর্বকভাবে এটা বাধার করছেন বলে কাজ বন্ধ করে রাখছে। জায়গাদের আইনগতভাবে কোনো রকমেই ওদের এখানে প্লট দেওয়ার এখতিয়ার ছিল না, সম্পূর্ণ অন্যায় করে ওরা এই কাজটা করেছে এবং এখন এই সম্পত্তির মালিকানাও এদের নেই। সমস্ত কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটা কার্যক্রম কোনোভাবে চালাতে পারবে না। বিধবা কিংবা বয়স্ক ভাতা পাবার উপযোগিতা থাকলেও অনেকেই বছরের পর বছর ধরেই বঞ্চিত। বগুড়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে বয়স বাড়িয়ে চেয়ারম্যানের নিকট আত্মীয়রা এই বয়স্ক ভাতা তুলে নিচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আরও অনেক সুবিধা প্রাপ্তির তালিকাতেও আধিক্য জনপ্রতিনিধি এবং তাদের স্বজনদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নগদ অর্থ সহায়তা বিতরণে অনিয়ম এবং স্বজনপ্রীতির এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, আলাদা কমিটিও গঠন করা হচ্ছে। চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে টাকা চায় 10,000 8,000, আমি যাই না, গরিব মানুষ আমি কাঠো নেরবাম না, আমি খামো না। কোনো সহায়তাই দেয় না, কোনো সহায়তাই দেয়নি, আমার কোনো সহায়তাই দেয়নি। খালি কয় আসবি দেওয়া যাবে, আসেনি, দেয়নি। মেম্বার দিল, আওয়ামী লীগ থেকে দিল, আমি দিলাম, দেওয়ার পরে এটা তালিকা করে ভোটার আইডি কার্ড সহ আমরা গাবতলিতে পাঠাই, যাচাই বাছাই করে ওনারা, আমরা তো যাচাই করতে পারি না। ব্যক্তির সাথে দল বড়, দলের সাথে দেশ বড়, একটা কথা আছে না, এটা মানে হাই কমান্ড থেকে এগুলো নির্দেশ আছে। আমার এই নেতা গেলে 10টা দেওয়া, 10টা দেওয়া। যে যেটার হেড, সেই হেডে আমি কমিটি করে দিয়েছি এবং কমিটিকে মাঝখানে আমি তাগিদও দিয়েছি যেন দ্রুত তারা তাদের তদন্ত কার্যক্রমটা সম্পন্ন করে। মেধাস্বত্ব জটিলতায় আটকে গেছে 3 কোটি টাকার আমদানিকৃত গুঁড়ো দুধ। 3 মাসের বেশি সময় ধরে চিঠি চালাচালি করেও এই সংকটের সুরাহা হচ্ছে না। করোনার সময় গুঁড়ো দুধের বাজার স্বাভাবিক রাখতে আমদানিতে বিশেষ সুবিধা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সেই সুবিধা নিয়ে আমদানি করার পণ্য দেশে এলেও তা ছাড় করতে জটিলতা তৈরি হয়েছে। গুঁড়ো দুধের অপর্যাপ্ততায় দাম বেড়েছে, অন্যদিকে মানহীন পণ্যে বাজার ভরে গেছে। পার প্যাকেটে হয়তো 200-250 প্রোডাক্ট অ্যাভেলেবেল আসতেছে না। কারণ আগে প্রোডাক্ট ইনপুটে হয়ে আসতো, তখন দামটা ছিল। সব টেস্ট করার পরে ওনারা বলতেছে যে এই মাল দেওয়া যাবে। আমার মালের ভ্যালু $95,000। ডেইলি আমার এখানে এখন 3 লক্ষ টাকা করে স্টোরেজ চার্জ আসে। আমরা মালটা এনেছিলাম জনগণের শিশু স্বাস্থ্যসেবা এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণের জন্য। বাংলাদেশে একচাটিয়া বাজার ব্যবস্থাকে সৃষ্টি করে মানহীন পুষ্টিহীন পণ্য গিলতে খেতে বাধ্য করা হচ্ছে। যে সমস্ত জায়গায় এই পণ্যগুলো বিক্রি করেছে, আমরা সেখান থেকে এই পণ্যগুলো সংগ্রহ করে আমাদের জাতীয় স্বার্থে আমরা এই বাজার ব্যবস্থা গড়ে তুলে বাজার ব্যবস্থাকে সহনীয় পর্যায়ে রাখতে চেয়েছিলাম। করোনা দুর্যোগে মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নরসিংদীর বস্ত্রশিল্প। জেলার 80% কারখানাতেই উৎপাদন শুরু হয়েছে। পুরোদমে উৎপাদন চালাতে সরকারি প্রণোদনা চান টেক্সটাইল, স্পিনিং ও ডাইং কারখানার মালিকরা। ব্যাংকগুলোর স্থানীয় শাখাগুলোকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। করোনার কারণে সারা বিশ্বের সাথে নরসিংদীর সমস্ত ব্যবসায়ীরা কিন্তু একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সমসাময়িক সময়ে মানুষের মধ্যে এই বস্ত্রশিল্পে একটা প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। মানুষ আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে, আবার মানুষের বেচাকেনা শুরু হয়েছে। করোনা পরিস্থিতিটা এই মুহূর্তে যে অবস্থা আছে, আপনার মোটামুটি বেশ আমরা আগায় গেছি। আমাদের দেশ থেকে যেটা প্রায় $35 বিলিয়ন এক্সপোর্ট হয়, সেটা এই প্যান্ডামিকের কারণে কিন্তু কমে আসতেছিল। আশা করি যে যতটুকু মার্কেটে থাকবে আমাদের দেশ থেকে আশেপাশের বাজারটা নিতে পারবে না। প্রণোদনা ঘোষণা করলেও
যেটি এফেক্ট হয় সেটি হলো এই প্রণোদনার সুবিধাটি আমাদের পর্যন্ত, বিশেষ করে নরসিংদী সেক্টরে ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল সেক্টরে এটি সুবিধা পায়নি। আমাদের ফেডারেশন থেকে সার্বক্ষণিক মনিটরিং আছে, বাট জেলার পর্যায়ের যেই ব্যাংকগুলি ওরা অতটা আগ্রহ দেখাচ্ছে না। ক্ষুদ্র মাঝারি শিল্পের যেই প্যাকেজ বাস্তবায়ন এটার অগ্রগতি সন্তোষজনক নয় বলে আমি বলবো। মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগ নিয়ে কোনো কালক্ষেপণ করতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন নারী প্রার্থীকে বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুর পরেই শূন্য হওয়া স্থানে ট্রাম্পের পছন্দের প্রার্থীকে নিয়োগে ভোটাভুটির প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। তবে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দাবি, নভেম্বরের নির্বাচনের পরে নতুন বিচারপতি নিয়োগ করতে হবে। সাধারণত প্রেসিডেন্টের প্রস্তাবের উপরে সিনেটে ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনীত হন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরে এ পর্যন্ত 2 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে কৃষি বিল উত্থাপন নিয়ে এটি ঘিরে উত্তপ্ত রাজ্যসভা, বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন অঞ্চল। রোববার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর পেশ করেন বিলটি, আর তার বক্তব্য, এর ফলে ফসলের ন্যায্য দাম কৃষকের পাবার পথে রইল না কোনো প্রতিবন্ধকতা। এর আগে পণ্য আইন, কৃষি পণ্য লেনদেন, বাণিজ্য উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন সংক্রান্ত 3টি বিল লোকসভায় পাশ হয়, যদিও কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের অভিযোগ মহামারী চলাকালে এটি কৃষকদের জন্য মৃত্যু পরোয়ানা। আফগানিস্তানে তালেবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার কুন্দুজ প্রদেশে এই হামলায় কমপক্ষে 40 তালেবান সদস্যের প্রাণ গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই অঞ্চলটিতে আফগান সেনাবাহিনীর উপরে তালেবান হামলা চালানোর জেরেই অভিযান শুরু করা হয়। তবে এই হামলায় কতজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে তা প্রশাসন এখনও জানাতে পারেনি। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ দুবাইতে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস আর কিংস 11 পাঞ্জাব। চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল শুরু করলো ধোনির দল চেন্নাই সুপার কিংস। আম্বাতি রায়ডু ও ফাফ ডু প্লেসির জোড়া 50-তে মুম্বাইকে 5 উইকেটে হারিয়েছে চেন্নাই। আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাই 9 উইকেটে 162 রানের বেশি করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে প্রথম 2 ওভারেই ওয়াটসন আর মুরালি বিজয়ের উইকেট হারায় চেন্নাই। আম্বাতি রায়ডুর 71 ফাফ ডু প্লেসির অপরাজিত 58 রানে জয় পায় চেন্নাই। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চেলসির মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন লিভারপুল। খেলা শুরু হবে রাত 9:30টায়। লিগের প্রথম ম্যাচে লিডসের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এবারে ব্লুজের বিপক্ষে কঠিন মেশিনে ইউর্গেন ক্লপ সবশেষ লিগ ম্যাচে লিভারপুলের কাছে 5-3 গোলে হারের লজ্জা পেয়েছিল চেলসি। এফএ কাপের অলরেডদের বধ করে হিসেবটা সমান করে ল্যাম্পার্ড শিষ্যরা। এবারে নতুন মৌসুমে টিমো ভার্নার, কাই হ্যাভার্টসদের নিয়ে আরও সমৃদ্ধ দল নিয়ে জয়ের জন্য প্রস্তুত ব্লুজ শিবির। সিরিয়াতে আজ অন্যরকম অভিষেক হতে যাচ্ছে আন্দ্রে পিরলোর। কোচ হিসেবে প্রথমবারের মতো ডাগআউটে থাকবেন যুভদের সাবেক এই অধিনায়ক। প্রথম মিশনেই চ্যাম্পিয়ন হবার লক্ষ্য পিরলোর। ইউভেন্টাসের প্রতিপক্ষ সাম্পদোরিয়া। খেলা শুরু হবে রাত 1:45টায়। আর লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও আজ মাঠে নামছে। সেখানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতির কথা জানিয়েছে জিদান। বেল, রদ্রিগেজদের বিদায়ের পরেই নতুন বাস্তবতার সামনে গ্যালাক্টিকোরা। এই খেলাটি রাত 1টায় শুরু হবে। টেনিসের খবরে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন রাফেল নাদাল। যুক্তরাষ্ট্রের ডিয়েগো শোয়ার্টজম্যানের কাছে সরাসরি সেটে হেরেছেন এই স্প্যানিয়ার্ড। 9 বারের ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল ফেভারিট হিসেবে মাঠে নামে 15তম বাছাই শোয়ার্টজম্যানের বিপক্ষে 6-2, 7-5 গেমে হারেন তিনি। আজকে সব খবর এখানেই শেষ করে দিচ্ছি। দর্শক এতক্ষণ সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।